তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট নিয়ে গতকাল মহামান্য হাইকোর্ট যেটা তাঁদের যা বক্তব্য জানা গেছিল যে অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো কোনো প্রমাণ নেই। 2, ডে টু ডে কাজ এবং এইসব ব্যবহার করা যাবে, স্পেশাল অফিসার থাকবেন। এবং একটা মারাত্মক অবজারভেশন ছিল যে যারা অর্থাৎ এই চাটন শিবির যারা অভিযোগ তুলছে তারা তো 2 মাস আগে ওই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নির্বাচন করেছে, তারা কোন লজ্জায় এইসব অভিযোগ আনতে পারে? আমি শুনেছি, আমাকে সাংবাদিক বন্ধুরা বলেছেন যে এর পরিপ্রেক্ষিতে তারা নাকি বলেছেন তারা সুপ্রিম কোর্টে যাবে। আমাদের পরিষ্কার খুব বক্তব্য, দ্বিচারিতার একটা সীমা থাকে, দ্বিচারিতার একটা সীমা থাকে। 2 মাস নির্বাচন, এই চাটন ঋত এবং এরা তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ করছে, যে তহবিল নিয়ে অভিযোগ করছে, তৃণমূল কংগ্রেসের তহবিল আমাদের দায়িত্ব, আমাদের জুরিসডিকশন ছিল না। যারা অভিযোগ করছেন তারাও তো 2 মাস আগে তৃণমূলের ওই অ্যাকাউন্ট থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা করে গেছে, 25 লাখ ইচ। কারণ তৃণমূল প্রার্থীদের দিয়েছে, সেটা চাটন ঋতুও নিয়েছেন, আজকের বিপ্লবী যারা তারাও নিয়েছেন। ইলেকশন কমিশনে যান, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যান, সব প্রার্থীদের ডিক্লারেশন দেওয়া আছে, খরচা, ইনকাম এবং এক্সপেন্ডিচার সবটা দেওয়া আছে। ওখানে দেখুন, ওখানে দেখবেন আজকে যারা বড় বড় কথা বলছে তাদের মোট খরচা হয়েছে কত, কারুর 26 লাখ, কারুর 27 লাখ, আর ইনকাম দেখিয়েছে তার মধ্যে 25 লাখ এসছে, অর্থাৎ অলমোস্ট 99% এসছে তৃণমূলের অ্যাকাউন্টটা থেকে। অর্থাৎ তৃণমূলের টাকাটা আমি নিলাম, ওই অ্যাকাউন্টের ওই টাকা আমি নিলাম, আমার ভোটে খরচ করলাম, আমি এমএলএ হয়ে গেলাম, আমি টাকা ফেরত দিলাম না। অথচ আমি এখন বলছি ওই টাকাটা খারাপ, ওই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হোক। কি করে হতে পারে? দ্বিচারিতার তো একটা সীমা থাকবে। ও যদি জানতে পারে বা ওরা যদি জানতে পারে যে সেই টাকাটা খারাপ, তার টাকাটা ফেরত দিয়ে দিতে পারতো। তার সেই টাকাটা হজম করলো কেন নিজের ইলেকশনে? আজকে এত বড় বড় কথা বলছে, এই বিধানসভার মাটিতে দাঁড়িয়ে আছে এখনো, তার কারণ তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি তাদের দলের পরিচয় দিয়েছেন, ঘাসের ওপর জোড়া ফুল প্রতীক দিয়েছেন এবং 25 লক্ষ টাকা দিয়েছেন নির্বাচনে প্রচার করার জন্য। কত বড় অকৃতজ্ঞ বেঈমান হলে ওই টাকাটা হজম করে যে থালায় খায় সেই থালায় পটি করে। আমার উত্তর যদি নেওয়ার হয়, মাঝপথে যদি প্রশ্ন করো তোমার কি কি জ্ঞানের প্রশ্ন আছে আগে শুনে নি, তারপর আমি উত্তর ভাববো। বলে না তোমার কি কি প্রশ্ন আছে, তুই মাঝখানে ঢুকলে কেন? যেটা আইনে আছে সেটা আইনে কোর্টে লড়াই হবে। এখন কেউ, গতকালই আমরা হাইকোর্টে জানতে পেরেছি, হাইকোর্টের জাজের কথা, মাননীয় বিচারপতির কথা আমরা শুনেছি যে কোনো অভিযোগ থাকা মানেই তো সেটা মানে ফ্রিজ করে দেওয়ার মতো তথ্য প্রমাণ নেই। ফলে এটা পুরোটা একটা সাজানো প্লটে চলছে। তৃণমূলেরই একটা অংশ যারা ওই অ্যাকাউন্টের টাকায় নিজেরা এমএলএ হয়েছে, তারাও গিয়ে অভিযোগ করবে আর সরকারের পুলিশ গিয়ে বন্ধ করবে। তৃণমূলকে কি করে ডিস্টার্ব করা যায়, বাকিটা কোর্টে তৃণমূল নেতৃত্ব আইনে যেরকম লড়ছেন সেরকম লড়বেন। দেখুন, এটা হাইলি টেকনিক্যাল ম্যাটার। এটা যে কোনো ব্যক্তির যে কোনো বিষয় নিয়ে কোর্টে যেতে পারেন, হাইলি টেকনিক্যাল ম্যাটার। এর উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করবে না। আমি বলতে পারবো না, এগুলো গোটাটাই কোর্ট প্রসিডিংসের ব্যাপার, মানে কোর্টের বিষয়। এটার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? বিচারপতি বলছেন যে সবকিছুরই একটা সীমা আছে,
বলে মন্তব্য করার বিচার করতে কেন ডিলে করা হচ্ছে, তাহলে আমি রক্ষা কবচে তুলে নেব। না না, এটা নানা রকম কারণ থাকে, সেটা তারা বলতে পারবেন কেন কি কারণ। যে কোনো ব্যক্তির কোর্টের কাছে বিচার চাওয়ার অধিকার রয়েছে, আবার কোর্টে তার আইনজীবীর সঙ্গে কোর্টের কি কথোপকথন হচ্ছে সেটা তাদের ব্যাপার, পুরোটা জানতে হবে। বিজেপি যে তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ ছিলেন, তারা পদত্যাগ করলেন তৃণমূল, তারা কালকে বিজেপিতে জয়েন করলেন, তারা আবার রাজ্যসভার প্রার্থী হয়ে যাচ্ছেন বিজেপি। আজকে সমস্ত তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন, এই পুরো ফুল বদল করে ফেললেন, এটাকে আপনি কীভাবে? দেখুন, এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন, একদিকে হচ্ছে কিছু লোককে মানুষ চিনে নিচ্ছে, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে প্রথমবার তিনি রাজ্যসভায় পাঠিয়েছেন, কাউকে অন্য রাজ্য থেকে বাংলায় নিয়ে এসে রাজ্যসভায় পাঠিয়েছেন, কাউকে একটা সুন্দরভাবে সম্মান দিয়ে ইয়াং ছেলে তাদের রাজ্যসভায় পাঠিয়েছেন। এখন ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী ততদিন সব ঠিকঠাক। এখন জওহরবাবু ইস্তফা দিয়েছিলেন আগে, তখন তো এরা কেউ ইস্তফা দেননি, পার্টির সঙ্গে মতে মেলেনি ইস্তফা দিয়ে দিয়েছিলেন প্রাক্তন সাংসদ জওহর সরকার, সসম্মানে ইস্তফা দিয়ে গেছিলেন। তো এরা তো তখন করেননি। বিধানসভা ভোটে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর এদের সব বিবেক জাগরণ, ফলে এটা যে একটা মানে ঘড়ি ধরা, ক্যালেন্ডার দেখা, ক্ষমতার সঙ্গে নানা ফ্যাক্টরে যুক্ত কিছু বিষয়, সেটা মানুষ দেখছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্যসভায় বিদ্রোহীদের ইস্তফা মডেল, লোকসভায় নয় কেন? তাহলে লোকসভার তো ইস্তফা দেওয়া উচিত। রাজ্যসভার বিদ্রোহীরা যদি ইস্তফা দিয়ে বলেন এই তো আমরা ইস্তফা দিলাম, তাহলে লোকসভার 20 জন অবিলম্বে ইস্তফা দিন। তারা আছেন কোথায়? এনসিপিআই না তৃণমূল, কোথায় আছেন সেটাই তো বলতে পারছেন না। মুখে বলছেন এনসিপিআই জয়েন করে গেছি, একটা চিঠি পাওয়া যাচ্ছে তাতে আইডেন্টিটি হচ্ছে তৃণমূল কংগ্রেস, তারা আছেন কোথায়? তাহলে রাজ্যসভার বিদ্রোহে ইস্তফা সেটা আবার বিজেপি নিয়ে নেবে, আর লোকসভায় হলে আঁকড়ে থাকা, সব আলাদা হয়ে যাচ্ছে। তাহলে বিধানসভাতেও ইস্তফা দিয়ে দেওয়া উচিত, যাদের মতে মিলছে না। তো রাজ্যসভায় ইস্তফা হলে লোকসভা বিধানসভায় বিদ্রোহীদের ইস্তফা নয় কেন? এটা মানুষ দেখবেন, বুঝতে পারবেন যে রাজ্যসভায় আবার বিজেপি জিতিয়ে আনছে বলে ইস্তফার বড় বড় কথা, আর লোকসভা বিধানসভা ইস্তফা দিলে আর ফিরে আসতে হবে না, সেই জন্য কোনো ক্রমে আঁকড়ে বসে থাকা। আর বাকি সমস্যাটা তো বিজেপির সমস্যা, আমাদের কি আছে? মানুষ দেখতে পাচ্ছেন, আমাদের কিছু লোক আমাদেরও নেতৃত্বের লোক চিনতে ভুল ছিল, তারা একটা দলের কঠিন সময় কর্মীদের পাশে না থেকে তারা নিজেদের ব্যক্তি অঙ্কে চেয়ার পদ এইসবের জন্য লাফাচ্ছেন করছেন। কিন্তু বিজেপি কর্মীদের কথা ভাবুন, যাদের সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ থাকে, কিন্তু তাদেরকে দল এসব এলাকায় গন্ডগোল করতে, অমুক করতে ব্যবহার করছে, একে এটা ছোড়ো, ওকে ওটা এ করো। আবার তৃণমূল থেকে কেউ এসে জয়েন করে ফেললে তো তারাই তো বিজেপির নেতা হয়ে যাচ্ছে। তাহলে কি বিজেপির ভালো লোক ছিল না পশ্চিমবঙ্গেও যে রাজ্যসভায় যাওয়ার মতো? যে 3 জনের 1জন 2জনও বিজেপি থেকে দেয়া গেল না, একটু ভালো বলতে হবে, এ করতে হবে, ও করতে হবে, সেগুলো সব তৃণমূল থেকে নিতে হবে। তাহলে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির নেতারা কেন কথা বলবেন? আর বিজেপিটা তো কার্যত একটা তৃণমূলের অ্যালুমনি অ্যাসোসিয়েশনে পরিণত হয়েছে, প্রাক্তনী সমিতিতে পরিণত হয়েছে। সিপিএমেরও আছে, শঙ্করবাবুরা সিপিএম থেকে এসছেন, বঙ্কিমবাবুরা সিপিএম থেকে এসছেন, এরকম আছে। তাহলে বিজেপির নিজের অংশটা কতটুকু? আমাদের আজকের মুখ্যমন্ত্রীও তো অভিজ্ঞ তৃণমূল কংগ্রেস নেতা। 3 জন ইস্তফা দিলেন, জয়েন করলেন 1 ঘন্টার মধ্যে। তাহলে এতদিন ধরে এসব কিসের গল্প? দরজা খোলা হবে না, আর এখন হচ্ছে ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়। কি করে হবে? বলছে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। তাহলে বিজেপি কর্মীদের কি হবে? তারা তো একটা আইডিওলজিতে তৃণমূলের বিরুদ্ধেই নয় লড়ছিলেন, তো তারা লড়লেন, তারা মিছিল করলেন, সবই করলেন। এখন তৃণমূল থেকে যারা যারা নিজেদের স্বার্থে যাবে তারাই বিজেপির নেতা। কিসের বিজেপি? ভারতের নাকি পৃথিবীর সব থেকে বড় দল,
আমাদের দল থেকে রিজাইন করার 1 ঘন্টার মধ্যে আপনারা প্রার্থী তাদেরকে করতে বাধ্য হন। তা মেনে নিন যে তৃণমূলে ভালো লোক থাকে, মেনে নিন তৃণমূলে ভালো লোক থাকে, যত ভালো লোক বিজেপিতে নেই। আজকের মুখ্যমন্ত্রীও আপনাদের রাজ্যে কোনো, আপনাদের দল থেকে কোনো মুখ্যমন্ত্রী পাওয়া যায়নি। আপনাদের দলকে সরকারে আসতে গিয়ে তৃণমূলের অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রশাসনিকভাবে প্রাক্তন মন্ত্রী, সাংসদ, তাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিতে হয়েছে। রাজ্যসভা 3 জন যাচ্ছেন 1 ঘন্টার মধ্যে, তাহলে বিজেপিটা কই? এটা বিজেপির যারা কর্মী সমর্থক তারা ভাববেন। আর যাকে তৃণমূলকে অ্যাটাক করবেন, আপনি জানেন না কবে কোন তৃণমূল কোন অঙ্কে কোন স্বার্থে দুম করে আপনার দলে চলে যাবে, তাকেই তার নামে জিন্দাবাদ দিতে হবে। আপনি ভাবতে পারছেন 2 দিন বাদে আপনি কোথাও একটা কোনো অনুষ্ঠান করছেন, সেখানে গিয়ে আপনাকে ইতিহাস পড়াবেন শুভেন্দু শেখর নিন খান। বলছেন যে তৃণমূলের দুর্নীতি দমবন্ধ হয়ে যাচ্ছে, নরেন্দ্র মোদীর মতো কোনো নেতা পাওয়া যাচ্ছে না, রাষ্ট্রবাদী। দমবন্ধটা যারা বলছেন তাদের শুধু বলুন টাইমিংটা। জহর সরকার তো যে সময়টা মতামত ভিন্ন হয়েছিল চলে গেছিলেন, তাকে তো কই অসম্মানিত হতে হয়নি। তার সঙ্গে তো এখন আমাদের ভালো সম্পর্ক, লাইন নাও মিলতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় ততদিন দমবন্ধ হলো না। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পর দম বন্ধ, মানুষ কিছু বোঝেন না। আর মমতাদি থাকার সময় কত রকম ভাবে SMS পাঠিয়ে তাকে পটানো যেতে পারে, নরম করা যেতে পারে, আস্থা জানানো যেতে পারে, আমি আছি সেটা বোঝানো যেতে পারে। তখন হচ্ছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আর মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর দম বন্ধ। একসঙ্গে এতগুলো লোকের দম বন্ধ, আপনি ভাবতে পারছেন? করোনা তো একসঙ্গে এত লোক এত হয়নি, আক্রান্ত হয়নি। এই বিদ্রোহী তৃণমূলগুলো একসঙ্গে যা দমবন্ধ দেখাচ্ছে। আর রাজ্য সরকারের উচিত অবিলম্বে একটা শ্বাসকষ্টে স্পেশাল ওয়ার্ড কোনো হসপিটালে তৈরি করা। কারণ এখানে যত লোকের একসঙ্গে হঠাৎ কিছু MLA MP শ্বাসকষ্ট হচ্ছে একই সময়, তার জন্য একটা স্পেশাল ওয়ার্ড দরকার শ্বাসকষ্টে। ইতিমধ্যেই NCPI তৈরি হয়েছে, এবার এখানে বিধানসভা তো আলাদা পরিষদীয় দল তৈরি করে ফেলেছে। এরাও কি ভবিষ্যতে বিজেপির দিকেই সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কা? আমাদের একটা পরিষ্কার কথা, রাজ্যসভা যদি ইস্তফা দিয়ে থাকে, কারণ ওখানে বিজেপি আবার জিতিয়ে রাতারাতি ফেরত পাঠাতে পারবে। লোকসভার বিধানসভা ইস্তফা দিচ্ছে না কেন? বিদ্রোহীদের কি করে দুরকম নীতি হতে পারে? বিদ্রোহীদের নীতি কি করে দুরকম হতে পারে? রাজ্যসভারা বলছে আমরা বড় বিদ্রোহী, ইস্তফা দিয়ে দিলাম। দেখো, তাহলে লোকসভা ইস্তফা দিচ্ছে না কেন? তাহলে বিধানসভা ইস্তফা দিচ্ছে না কেন? তার কারণ মানুষের দরবারে এলে আর একবার ফিরে যেতে হবে না, পলিটিক্যাল ক্যারিয়ার ফিনিশড। সেই কারণে তারা ইস্তফা দিচ্ছেন না। নানা রকম ভাবে রাষ্ট্রশক্তির অপব্যবহার করে এই দলের ছায়ায় ওই দলের অমুক এইসব করে তারা কোনোভাবে তাদের MP MLA পদগুলো রাখতে চাইছেন। একটা কথা যেটা বলছিলেন, যারা বিজেপিতে জয়েন করছেন, চালাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র সমাজ। আমি তো বলছি তো, বিজেপিটা তো অ্যালুমনি অ্যাসোসিয়েশন অফ তৃণমূল কংগ্রেসে পরিণত হয়েছে, এবং ছাত্র তৈরি হয় না ওখানে। ওদের সঙ্গে লোক নেই, ওদের সঙ্গে উপযুক্ত বা যোগ্য লোক নিশ্চয়ই নেই। তা নইলে 3 জন তৃণমূল থেকে গিয়ে সঙ্গে সঙ্গে কি করে তাদেরকে 1 ঘন্টার মধ্যে আবার নমিনেশন দিয়ে দিতে অ্যানাউন্স হতে পারে? তার মানে ওদের সেরকম লোকজন তৈরি নেই। ফলে এই যারা এখন কাউন্সিলর থেকে আরম্ভ করে জেলার নেতা, যাদেরকে কিছু অংশকে কর্মীরা মমতাদির সঙ্গে আছেন, মানুষ মমতাদির সঙ্গে আছেন, কিন্তু যারা একটু এই পদ টদ দেখতে চাইছেন, তো তারা মনে করছেন যে ওদিকে গেলে, আর বিজেপিকেও সেগুলোকে সমস্ত। আচ্ছা আপনি বলুন তো, বাজেটে নানা রকম দেখলাম যে নিরাপত্তায় এই বাহিনী তৈরি হয়েছে, ওই বাহিনী তৈরি হয়েছে, সেই বাহিনী তৈরি হয়েছে। বেইমান সুরক্ষা বাহিনী একটা তৈরি হয়েছে, আপনারা খেয়াল করেছেন? পুলিশের যে কটা বেইমানি করছে তাদের জন্য কটা পুলিশ নিযুক্ত হয়েছে, খোঁজ নিন তো। বেইমান সুরক্ষা বাহিনী, বেইমানি করলেই 3টে পুলিশ 4টে পুলিশ বাড়তি দিয়ে দিচ্ছে। এই যে বেইমান সুরক্ষা বাহিনী রাজ্য পুলিশে তৈরি হয়েছে, তা এগুলো তো সব দেখা। একটা সময় আমার নিরাপত্তা ছিল, কোর্ট দিয়েছিল,
কোর্ট, তো নতুন সরকার কোর্টে সেটা রাখেননি, এখন যেটা এমএলএ হিসেবে যেটুকু সেটা। কিন্তু এক্ষুনি যদি বেইমানি ওই রাস্তায় নাম লিখিয়ে ফেলি, তাহলে কিন্তু বেইমানি সুরক্ষা বাহিনী জিজ্ঞাসা করুন যে যারা বেইমানি করে যাচ্ছে তাদের বাড়তি নজরদারি এবং চাপ সৃষ্টির জন্য তাদের কিছু করা হচ্ছে কিনা জিজ্ঞাসা করুন তাদের। দাদা, আজও আগামীকাল তৃণমূলের নতুন তৃণমূলের কর্মসমিতির বৈঠক এবং শোনা যাচ্ছে যে কোথায় জল্পনা যে সেখানে নতুন সমস্ত কমিটি তৈরি হবে। রাজ্য সভাপতি সেখানে স্থির হবে এবং বিভিন্ন কমিটির যারা প্রধান তৃণমূলের খুব বড় বড় মলে যাবেন, দেখবেন কিছু কাঠের পুতুল দাঁড়িয়ে আছে, তাদের জামা কাপড়গুলো আসল, কিন্তু লোকগুলো হচ্ছে পুতুল, প্রাণহীন। এই চাটন তৃণমূল যেটা হয়েছে তাদের হচ্ছে ওই হাল। একটা ঝকঝকে মল, কয়েকটা দামি কাপড় জামা পরে কয়েকটা পুতুল রাখা আছে, মানুষ আর কর্মীরা মমতা ব্যানার্জির সঙ্গে, আর কিছু লোক নানা কারণে, কয়েকজন ব্যক্তিগত কারণে, কয়েকজন চাপে পড়ে তারা ওদের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছে। এই তো তাদের গোটা বিষয়টাই, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। যাদের 2 মাস আগে ভোটে জিততে গেলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সই করার সিম্বল লাগে, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে 25 লক্ষ করে টাকা লাগে, তারা 2 মাসের মধ্যে হঠাৎ আসল তৃণমূল হয়ে গেল। ক্ষমতা থাকলে একবার রাজ্যসভার মতো একটা ইস্তফা দিয়ে একবার জিতে এসে দেখুক না কত ধানে কত চাল। চাপ দেওয়ার জন্য, রাজনৈতিক চাপ দেওয়ার জন্য ভাষা, যদি তাই হয় তাহলে সুমিত্রায় আত্মসমর্পণ করছেন না, সুমিত্রায় পালিয়ে বেড়াচ্ছেন না, উনি আত্মসমর্পণ করবেন। সুস্মিতা দেবের সঙ্গে আমার ভালো সম্পর্ক, আমি খারাপ কথা বলতে চাই না, আমি অকারণ রাজনৈতিক তরজায় জড়াতে চাই না। আর আপনারা কোন অংশটা তুলে কি বলছেন আমি তার উপর দাঁড়িয়ে উত্তরও দিতে চাই না। সুস্মিতা দেবের বাবা সন্তোষমোহন দেবকে মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকভাবে শ্রদ্ধা করতেন এবং সুস্মিতা দেবকে অসম থেকে কলকাতায়, এখান থেকে রাজ্যসভায় একাধিকবার পাঠানো হয়েছে, তার কাছ থেকে এগুলো অপ্রত্যাশিত। এই ধরনের কথাবার্তা অপ্রত্যাশিত। সুস্মিতা দেব তিনি যে পরিবার থেকে এসছেন, নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানীয় পরিবার, এবং সেই পরিবারের প্রতি মমতা ব্যানার্জির এতটাই কৃতজ্ঞতাবোধ, শ্রদ্ধা আছে যে সন্তোষদার মেয়েকে আমি রাজ্যসভায় পাঠাবো। এই করে তখন পার্টির মধ্যেও বলা হয়েছিল অন্য রাজ্যের থেকে কেন এখানে, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক রাজনৈতিক কারণ এবং তার ব্যক্তিগত স্নেহ এবং কৃতজ্ঞতা বশত করেছেন। তাদের মুখ থেকে কথা অপ্রিয়, মানে অসৌজন্যমূলক কথাগুলো শোনাটা বোধহয় ঠিক নয়। তাদের তো প্রথমেই তাহলে বলা উচিত ছিল যে আমি তৃণমূলে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন তো এই 3 জনের কেউ বলেননি আমরা দলটা ছাড়ছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই, সবার সব রকম কথা হচ্ছে, আমরাও তো বলছি। আপনি যে বিষয়টা নিয়ে বলছেন সেই বিষয়টা তো আমিও বলেছি। তার জন্য আমাকে দল ছেড়ে যেতে হবে কেন? ইয়ার্কি মারার জায়গা পায়নি এরা। যার যা একটা ছুতো এখন এনে চাপিয়ে দেয় যাচ্ছে ব্যক্তিগত এজেন্ডায়, আর চাপিয়ে দিচ্ছে একটা পলিটিক্যাল ছুতোর কারণ। আমরাও দলের সব জিনিস পছন্দ করি না, অনেক ব্যক্তি আছেন তারা, তাহলে কি আমি দল ছেড়ে না মমতা দিকে ছেড়ে চলে যাব? আমরা চেষ্টা করব আমাদের বক্তব্যগুলো দলের মধ্যে জানাতে, কাজ হলে ভালো, কাজ না হলে মিলেমিশে চলা। তিনি বলছেন এত করাপশন সেটা জানতো না, সুস্মিতা দেবের কথা যে এত করাপশন তিনি সেটা জানতেন। দেখুন, এখন যে দলে জয়েন করেছেন সেই দলে করাপশন আছে সেটা এখন জানেন নাকি সেটা আবার পরে জানবেন? বিজেপিতে যোগ দিয়ে যারা বলছেন যে আগের যে দলে ছিলেন তার করাপশন জানতেন না, তো বিজেপিতে যে করাপ্টেড লোকেরা জয়েন করেছে সেটা তারা জানেন তো? যে বিজেপি সারা ভারতবর্ষে যাদের বিরুদ্ধে সিবিআই, ইডি ভিডিও ফুটেজ দেখিয়ে বেরিয়েছিল সেগুলো সব এখন বিজেপির বড় বড় পদে আছে, সেগুলো জানেন? সুস্মিতা দেব ওনার রাজ্যের বিজেপির বিরুদ্ধে কি কি বলেছেন সেইগুলো সুস্মিতা দেবের মনে আছে না ভুলে গেছেন?
আমি সুস্মিতা দেবকে কোনো ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, আমার সঙ্গে ওর ব্যক্তিগত সুসম্পর্ক। গেছেন সবাই বোঝে কেন গেছেন, কেন অকারণ মানে মানে চলতি কিছু প্রবাদ ডেকে আনছেন বলতে বাধ্য হব। দাদা 21শে জুলাই নিয়ে আপনারা কোনো উত্তর পেলেন কিছু? 21শে জুলাই না, 21শে জুলাই নিয়ে আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি আমাদের চলছে। বলি আপনার না ডেরেক ওব্রায়ান তো তিনি আদালত দ্বারস্থ হয়েছেন ধর্মতলায়। ও তো আইন, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন। যদি আমাদেরকে আইনে, আমরা যা করছি আমরা আইন মাফিক চাইছি, এবার যদি আইনে তারা কোনো বাধা দেন বা জটিলতা তৈরি করেন, সেই অনুযায়ী নেত্রী যা সিদ্ধান্ত নেবার, তার কারণ হচ্ছে 21শে জুলাই 1993 নো আই কার্ড নো ভোট, এটা তো পুরো দস্তুর মানুষের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য সিপিএম গণহত্যা করেছিল। সেই শহীদ তর্পণ বারবার ঘটনাস্থলেই হয়, তো ফলে সেইখানে শহীদ তর্পণের জন্যই তো আমরা আবেদন করব। অনেকেই মনে করছেন যে 21শে জুলাইয়ের পরে এনসিপিআই পার্টিটা বিজেপির সঙ্গে মিশে যাবে। বলতে হবে না। যারা সাংসদ এনসিপিআইতে গেছেন তারা কোথায় আছেন, কি করছেন, কেউ যায় না। তো আচ্ছা, সাংসদরা মিশে গেলে কি হবে? তাহলে সে এই লোকগুলো বিজেপিতে চলে যাবে। তাহলে ওই এলাকার বিজেপির নেতা কর্মীরা তারা তো এদের বিরুদ্ধেই লড়েছিল। তৃণমূলের কথা পরে ভাববেন, আমরা তো বলছি বেঈমানদের বিরুদ্ধে আমাদের কর্মীরা, আমরা মানুষের রায় নিয়ে লড়ব। আপনি বিজেপির ভাবুন তো, সারা বিভিন্ন জায়গায় সারা বিজেপিটার মধ্যে যে একটা যন্ত্রণা তৈরি হচ্ছে, যে যাদের বিরুদ্ধে লড়লাম, মানুষকে বলতে গেলাম বা আমরা কিছু করলাম, তাদের নেতারাই এসে আমাদের নেতৃত্বের জায়গায় বসে যাচ্ছে। এটা তো বিজেপির সমস্যা, আমাদের কোনো সমস্যা নেই। আমরা নেতা ভিত্তিক দল নই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মানুষ এবং মমতা ব্যানার্জি। কর্মীরা আছেন, মানুষ আছেন, মমতা ব্যানার্জি আছেন। কিন্তু যারা এই নেতাগুলো যদি গিয়ে বিভিন্ন কেন্দ্রে গিয়ে তারা ওখানে গিয়ে বিজেপি সাজতে বসে, তাহলে বিজেপির নেতা কর্মীরা কি করবেন সেটা বিজেপির নেতা কর্মীরা ভাববেন। আপনি একটু বলেছেন সেই জন্য বিজেপি রাজ্য সভাপতি দিচ্ছেন, হ্যাঁ, এবং সেই সঙ্গে সবাই দিচ্ছেন বলছি এরা কেউ শিক্ষা এটা কোনো কাজের কথা হলো না। নিজে তুলে দিচ্ছেন। তাহলে বিজেপিরা বুঝতে পারছে যে বিজেপিতে নেতৃত্ব দেয়া বা বিজেপিতে ভালো লোক কম পড়েছে, সেই জন্য তৃণমূল থেকে বিজেপিদের লোক নিতে হচ্ছে। বিজেপিতে রাজ্যসভায় ভালো ক্যান্ডিডেট নেই, সেই জন্য তৃণমূলের লোকদেরই আবার নমিনেশন দিতে হয়েছে। বিজেপি বুঝতে পারছে যে তাদের অমুক অমুক জায়গায় অমুক অমুক লোক দরকার, সেই জায়গায় দাঁড়িয়ে তারা তৃণমূল থেকে লোক ভাঙাতে চাইছে। অর্থাৎ বিজেপি তাদের নিজস্ব স্কুল থেকে কিন্তু দক্ষ বেরোচ্ছে না। আমরা কি দেখছি বিধানসভাতে বা ইত্যাদি, মুখ্যমন্ত্রী অভিজ্ঞ, কিন্তু অভিজ্ঞতাটা মূলত তৃণমূলের সাংসদ, মন্ত্রী, দক্ষ, মানে সেই দীর্ঘদিন কাজ করার একটা অভিজ্ঞতা। শঙ্কর ঘোষ সিপিএম করে এসছেন, মানে এরকম আরও অনেকে আছেন। ফলে বিজেপিকে পুরোদস্তুর এখন কম, মানে তৃণমূল কোথাও এই কোথাও ওই, সারা দেশে দেখুন কতজনকে ভাঙিয়ে আনতে হচ্ছে। অর্থাৎ বিজেপিতে প্রবল ঘাটতি চলছে, ভালো নেতা, যোগ্য নেতা এগুলো বিজেপিতে নেই। সেই জন্যই তো তৃণমূল মানে তৃণমূলের ভালোগুলোকে নিতে, মানে তৃণমূলের থেকে নিতে হচ্ছে, নইলে তো ওদের তো ওদের ভালো নেই বলেই তো তৃণমূল থেকে নিতে হচ্ছে। তৃণমূলের নেতা মানে অভিজ্ঞ, তৃণমূলের নেতা মানে সুবক্তা, তো সেই জন্যই তো নিতে হচ্ছে। দুদিন আগে বললেন দরজা বন্ধ, আবার নিজেই খুলছেন, পতাকা দিচ্ছেন, কি করে হতে পারে? আর এক একজনের ট্র্যাক রেকর্ড দেখেছেন, কতগুলো করে দল করেছে। শুরু একটা দলে, তারপরে আর একটা দল, আবার সেটা উঠে গিয়ে ফিরে আসা, তারপর আবার একটা নতুন দল, আবার সেখান থেকে বিজেপি, মানে এক একজন প্রায়, মানে যে বয়সে গিয়ে আমরা চাই সবাই দীর্ঘ বয়স হোক, মানে সবাই সুস্থ থাকুন, কিন্তু যে বয়সে গিয়ে লোকে অবসরের কথা ভাবে, বিশ্রামের কথা ভাবে, সেই বয়সেও
দলত্যাগ করে নতুন আরো দাও আরো দাও আরো চাই আরো চাই, নানা আন্তর্জাতিক সব ব্যাপার। এখন তাদের শ্রদ্ধা ভক্তি করি বলে কিছু রুচিতে লেগে যাচ্ছে দুমদাম করে বলা। নিউ ব্যারাকপুর কলেজ থেকে এপিসি কলেজ, সেখান থেকে ইন্ডিয়ান রুম থেকে একটা বালিকা নির্যাতনটার কিছু জানেন? সেগুলো একটু খোঁজ নিন। গত কদিনে কটা এই ধরনের ঘটনা ঘটেছে সেটা একটু খেয়াল করেছেন? না, একের পর এক ঘটনা ঘটছে, নারী নির্যাতন এই ধরনের পরপর ঘটনা ঘটছে, এগুলো দুর্ভাগ্যজনক। এবং বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগগুলো আসছে সেগুলো নিশ্চিতভাবে তার এলাকায় মাটি ঘুরে প্রচুর ওষুধ পাওয়া যায়, উনি এখন ইন্দ্রপ্রস্থ ফিরে গেছেন। ওই তো কি নাম, হ্যাঁ ওনারা বলতে পারবেন। এখন কে কেন কি জন্য যাচ্ছেন সে সময়ের সঙ্গে সবই। শুনুন, কিছু কিছু খেলার না, মাটির নিচে ওষুধ সেটা কে রেখেছে তো জানি না। কোন এলাকা? আরে এলাকা, আপনি ওই মাঠ থেকে কিছু পেলে স্পিকারকে ধরে আনবেন? ফলে নিশ্চিতভাবে এখন উনি যদি মাটির তলা থেকে বেআইনি ওষুধ পাওয়া যায়, তাহলে কোথা থেকে ওষুধ এলো, মাটির তলায় গেল কি করে, সেগুলো নিশ্চিতভাবে তদন্ত করে দেখা উচিত। আবার আমি কোনো ব্যক্তিকে ইঙ্গিত করছি না, যে এলাকার যে ব্যক্তি হোক, তারা হঠাৎ তৃণমূল থেকে একটু দূরত্ব তৈরি করলে যেন কোনো তদন্ত থেকে বেঁচে না যায়, সেটাও আবার সমানভাবে দেখা। সেটা তো আমি নিজেই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মহেশতলার এক পরিবার তারা অভিযোগ করেছেন যে চিকিৎসা হয়েছে, তাই জন্য তাদের পা বাদ যাচ্ছে, এই নিয়ে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দেখা করতে চান। তাদেরকে বলা হয় যে এখন এই ছোট বিষয় নিয়ে কথা হবে না। আমি বলতে পারবো না। প্রথম কথা, যে গেছিলেন কেন, কে যেতে বলেছিল? সরকারি হাসপাতাল হয়েছে, গেলেন না কেন? আর এই কারুর চিকিৎসার গাফিলতিতে অসুবিধা হওয়াটা অত্যন্ত দুঃখের, কিন্তু এগুলো যে কোনো অনেক নামী চিকিৎসকের হাতেও একটা দুর্ভাগ্যজনক কিছু ব্যতিক্রমী বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায়। ফলে সবটাই এখন টার্গেট করে নিয়ে একদিকে করা। প্রথম কথা, যেতে কে বলেছিল? গেছেন কেন? কেন গেছেন? যদি কোনো জেনুইন বড় রোগ থাকে, আপনার হাউস ফিজিশিয়ান এতদিন যাদের দেখাতেন, কোনো বড় হাসপাতালে না দেখিয়ে একটা শিবির হচ্ছে, আপনি সেখানে চলে গেলেন। যাই হোক, যেটা হবে, এখন এটা হাওয়া চলছে বলে সবসময় একদিকে তাক করে বলে যাও, এটার কোনো কাজের কথা। নভেম্বরে ভাটপাড়া পুরসভায় ভোট হবে, সব একাধিক পুরসভায় ভোট হবে, সেই নিয়ে আজকে পুর প্রশাসন সমস্ত পৌর প্রশাসকদের সঙ্গে বৈঠক করলেন, করে এমন বার্তা দিয়েছেন অর্জুন সিং। একটা হিন্দিতে এটা বলে রাজ্যসভার এই ভোট নিয়ে সংখ্যাগরিষ্ঠতার বিচারে যেটা হিন্দিতে বলে না, তো আমার এত কই না, বাংলাতে বলে হিন্দি হয়ে গেছে। নির্বাচনে কি আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন? না, কেন প্রতিদ্বন্দ্বিতা আমরা করবো কেন? যে পদ্ধতিতে ভোটটা হয়েছে সেই পদ্ধতির তো সংখ্যা তথ্যে ব্যাপারটা আসছে না। এবং আপনারা যদি দেখেন, এই যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, ভালো করে পড়লে দেখবেন যে কত কৌশলে তিনটি ক্যান্ডিডেটকে আলাদাভাবে বের করে নিয়ে যাওয়ার জন্য এই এবারের প্রস্তুতিটা নির্বাচন কমিশন বিজেপিকে সুরক্ষিত রাখার জন্য করেছে। ফলে এইটুকু বুঝতে হবে, তার মানে যে কায়দায় এটা হচ্ছে, এটা ঠিক যে আমরা সংখ্যায় নেই সেই কারণে আমরা অকারণের মধ্যে ঢুকছি না। উল্টো দিকে এবারের এই সার্কুলারটা বুঝিয়ে দিল, বিজ্ঞপ্তিটা বুঝিয়ে দিল যে ওনারাও ভয়ে আছেন যে একটু ব্রড বেসড একটা যদি ভোটাভুটি হয়ে যায়, হ্যাঁ, সিক্রেট ব্যালট একটা হয়ে যায়, তাহলে কিন্তু অনেক অঘটন এবারের এই বিধানসভায় অপেক্ষা করবে।